গৌরী নারায়ণী নমস্তুতে। এক কাহিনী অনুসারে ময়ূর বংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিলেন। এখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ সুন্দর, চারিদিকে শুধু গ্রিনারি। মহিষাদল রাজবাড়ি, ওয়াও, দারুণ সুন্দর। মানে শীতকাল আসছে, পিকনিকের জন্য একদম পারফেক্ট স্পট। কেমন আছো তোমরা সবাই? আমার আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো আজকে আমরা এসেছি বর্গভী মাতার মন্দিরে। এটা হচ্ছে তমলুকে। তো আমাদের এই যে গাড়ি পার্ক করা, আর এখন বাজে সকাল 10:30। আমরা পৌঁছে গেছি। কলকাতা থেকে একদিনের ড্রাইভ, আর গন্তব্য তমলুকের বর্গভীমা মন্দির। মা বর্গভীমা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। কথিত আছে এখানে সতীর বাঁ পায়ের গোড়ালি পড়েছিল। তো কার পার্ক করে কিন্তু দেখো আমরা মেন মন্দিরের দিকে চলে আসলাম। কার পার্কিং থেকে মন্দিরের মেন এন্ট্রেন্সের ডিস্টেন্স মোটামুটি পায়ে হেঁটে 2 মিনিট মতো হবে। তো আমরা হেঁটে এসে এখানে জুতো রেখে পুজোর ডালা কিনছি এই দোকানটা থেকে। আর এরকম আরো প্রচুর দোকান রয়েছে। আর মন্দিরের সামনের জায়গাটা একটু ন্যারো, রাস্তাগুলো ভীষণই ন্যারো, তাই একটু কনজেস্টেড। তো এই এখন আমরা উঠছি মন্দিরের উদ্দেশ্যে মাকে পুজো দেওয়ার জন্য। আমাদের ডালা কেনা কমপ্লিট। মন্দিরে ঢুকেই দেখলাম মন্দিরের প্রাঙ্গণ অসাধারণ সুন্দর করে সাজানো। মন্দিরের পরিবেশে ঢুকতেই মনে হয় এক অদ্ভুত শান্তি নেমে আসে। ধূপের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর ভক্তদের নাম সংকীর্তনে ভরে যায় চারিদিক। মা ভীমার রূপে আছে শক্তি, মমতা আর এক গভীর শান্তি, যেন নিজের কাছে ফিরে আসার অনুভূতি। গৌরী নারায়ণী নমস্তুতে। সহিত বর্গভীমা কালিকা ওই নমঃ। তো যেটা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল পুজো দেওয়া, তো আমরা এখানে এসেই কিন্তু পুজো দেওয়ার জন্য লাইন কোথায় সেটার কিন্তু খোঁজার চেষ্টা করছিলাম। অতনু ওদিকে ওয়েট করছিল, আমরাও ওয়েট করছিলাম যে যখন সবাই আসবে একসাথে পুজো দেব, তার জন্য তারাও দেওয়া হচ্ছিল সবাইকে। তো ফাইনালি আমরা একসাথে হয়েছি। আর দেখো আমাদের ফরচুনেটলি তখন লাইনটা খুবই কম ছিল আমরা যখন পুজো দিয়েছি, তাই তোমরাও তাড়াতাড়ি কিন্তু এসে সকাল সকাল পুজো দিয়ে নিও। ভোগ কিন্তু আগে থেকে প্রি বুকিং করা যায়, তার জন্য দেখুন স্ক্রিনে আমি একটা কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করে দিচ্ছি। ভোগ গ্রহণের নিয়মাবলী আর পুজো দেওয়ার সময়সূচি এবং সমস্ত আরো অন্যান্য ডিটেলসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু ভোগের টোকেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পরে গিয়ে আর আপনারা পাবেন না। পুজো দেওয়ার জন্য কিন্তু আমরা এখন ঢুকে গেছি মন্দির গর্ভগৃহে। অনেকে বলেন বিপ্লবী ক্ষুদিরাম বসুও নাকি এখানে মাকে পুজো দিতে আসতেন। অবশেষে মায়ের দর্শন পেলাম। এটি ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ। মায়ের আশীর্বাদে আমাদের দর্শন এবং পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। শেষে আমরা ততক্ষণে মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম। মন্দিরের স্থাপত্য প্রাচীন, সেটা দেখেই বোঝা গেল। লাল ইট, টেরাকোটার কারুকাজ আর পুরনো যুগের ছোঁয়া এখনো মিশে আছে প্রতিটা কোণায়। ইতিহাস বলে এই স্থানটি একসময় পাল ও সেন যুগে গড়ে উঠেছিল।
আর তমলুক তখন তাম্রলিপ্ত নামে বিখ্যাত বন্দরনগর ছিল। আবার যখন আমরা পুজো দেওয়ার লাইনের কাছে গেলাম, দেখলাম সে লাইন ভীষণ বড় হয়ে গেছে। আমরা খুব মানে ভালো পুজো দিয়েছি, লাইন একদমই ছিল না বললেই চলে। কিন্তু দেখো, তোমরা যদি একটু বেলা করে আসো তাহলে কিন্তু লাইনের এরকম পরিস্থিতি হবে। দেখো লাইন কোথা দিয়ে ঘুরে ঘুরে গেছে আর কোথা দিয়ে এসেছে। তো এটা কিন্তু সবসময় মনে রাখবে যে যত তাড়াতাড়ি আসবে ততই কিন্তু তোমরা তাড়াতাড়ি ভালোভাবে পুজো দিতে পারবে। কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটারের এই ছোট্ট ট্রিপে এতটা ভক্তি, ইতিহাস আর আত্মিক প্রশান্তি একসাথে পাওয়া যায় ভাবতেই কিন্তু অবাক লাগে, তাই না? যদি আপনিও শহরের কোলাহল থেকে একটু শান্তির খোঁজে থাকেন তাহলে একবার অবশ্যই ঘুরে আসুন তমলুকের মা বর্গভীমার দরবারে একদিনের ট্রিপে। নিয়মানুসারে পুজোর পরে যে সিঁদুরটা থাকে সেগুলো কিন্তু এই গাছের গুড়িতে এইভাবে দিয়ে দিতে হয়, যেটা দেখো আমরা এখন করছি। যারা মায়ের এখানে মানসিক করে তারা কিন্তু এই গাছের মধ্যেই দেখো মানসিকের জন্য সমস্ত কিছু এইভাবে বেঁধে রাখে। যদিও আমরা কোনো মানসিক করিনি, তারপর আমরা চলে এলাম এইখানে এই বলির যে কাঠটা রয়েছে, এখানেও কিন্তু একইভাবে গাছের গুড়ির মতো দেখো আমরা এখানে সিঁদুর ছিটিয়ে দিচ্ছি, এবং এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই করতে পারে। আমাদের অনেকটা আগেই দেওয়া হয়ে গেছিল আর প্রসাদ পেতেও তখনও অনেকটা দেরি ছিল, কিন্তু যেহেতু আমরা কলকাতা থেকে প্রায় কিছু না খেয়েই এসছিলাম কারণ পুজো দেব বলে, আমাদের কিন্তু ততক্ষণে প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তাই মন্দিরের একদম কাছাকাছি একটা ক্যাফেতে আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য চলে এসছিলাম। এই ক্যাফেটাতে কিন্তু ভ্যারাইটি খাবার অ্যাভেলেবেল ছিল, যেটা আমাদের খুবই ভালো লেগেছিল। আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম কিছু কফি, বিস্কিটস আর স্যান্ডউইচ, আর খাবারগুলোও মোটামুটি ভালোই ফ্রেশ ছিল। আনএক্সপেক্টেডলি এতটা জার্নি করার পরেও কিন্তু আনভি সেদিনকে একদম ডিস্টার্ব ফিল করেনি, পুরো জার্নিটাতেই ভীষণ এনজয় করেছে ও। মেদিনীপুরের তমলুকে এসে খুব ভালো লাগছে, একটা নতুন জায়গা দর্শন করলাম আজকে। আচ্ছা, ঘোরাও হলো, খুব আনন্দ হলো। এখানে গিয়ে এসে মিষ্টি খেলে তো কেমন লাগলো? এখানকার সন্দেশ খেলাম আর কমলা ভোগ খেলাম, কমলা ভোগটা খুবই ভালো লাগলো। কলকাতার মিষ্টির থেকে ভালো না খারাপ? সাইজও অনেক বড়, 10 টাকার সাইজ, কলকাতার থেকে বড় আর ভালো কোয়ালিটি, ভালো কলকাতার থেকে কোয়ালিটি। কফি, স্ন্যাক্স আর ফ্যামিলি যেখানে থাকবে সেখানে আড্ডা হবে না, সেটা কি হয় নাকি? তাই আমাদেরও কিন্তু এইবারের আড্ডাটা একদম জমে গেল ক্যাফেতে। কাছে পাওয়ার থাকে যে কোনো মিষ্টির দোকানের কাছে পাওয়ার থাকে, ওভার সেট থাকে, যাতে মিষ্টি বাইরের থেকে দেখলে বড় লাগে, আপনি যখন দেবে তখন ছোট হয়ে যায়। একবার বলে এটা দীপ ভাই, একবার বলে এটা রাই।
এই কিছু ইন্টারেস্টিং কিছু করে দেখা, কিছু করে দেখা, আর অন্যদিকে একটু সরা। এই যে আমাদের রাই ম্যাডাম এত ক্যামেরা শাই যে কি বলবো। চলো এবার তোমাদের মন্দিরের কিছু প্রচলিত গল্প শুনিয়ে দিই। বর্গভীমা মহিমা সম্পর্কে নানান কথা জনশ্রুতি প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুসারে ময়ূর বংশ রাজা তাম্রধ্বজ এই মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করেছিলেন। এক ধীবর রমণী প্রত্যহ রাজ দরবারে জ্যান্ত শোল মাছ যোগান দিত। ওই শোল মাছ নাকি কুণ্ডু থেকে পাওয়া যেত। কারণবশত ওই ধীবর রমণী পিছু পিছু ধাও করে কুণ্ডুর দর্শন করার জন্য অগ্রসর হয়েছিলেন রাজা। রাজা কোনরূপ কুণ্ডু দর্শন পান নাই, পরিবর্তে কুণ্ডুর উপরে শিলামূর্তি প্রাপ্ত হন এবং শিলামূর্তি যুক্ত মন্দির নির্মাণ প্রতিষ্ঠা করেছিলেন। এই দেবী বর্গভীমা মন্দিরে শুভাশুভ এই তাম্রলিপ্ত নগরী কোনো না কোনো শুভাশুভ কর্মের পূর্বে মায়ের কাছে পুজো এবং আশীর্বাদ নিয়ে তবে সেই শুভাশুভ কর্ম হয়ে থাকে। দেবী বর্গভীমা মৎস্য প্রিয়া মায়ের দৈনন্দিন অঙ্গ অতি অবশ্যই আবশ্যক। মায়ের পঞ্চব্যঞ্জনের মধ্যে শোল অম্বল অতি অবশ্যই থাকছে এবং এই একান্ন পিঠের এই পীঠস্থানের বিশেষত ব্যাপার হলো দৈনন্দিন দুবেলাই মায়ের অন্নভোগ হয়ে থাকে। এই অন্নভোগ কেবলমাত্র দিনের বেলা ভক্তজন সবাই পান, রাত্রে কেবলমাত্র মায়ের জন্য অন্নভোগ হয়ে থাকে। শোনো, তুমি একটু গান করবে? টিঙ্কল বলো, তারপরে রিয়ার মতন প্রথম দাঁতটা ফাঁকা হয়েছে। টুঙ্কল টুঙ্কল লিটল স্টার, ডিডু দীপাই, কই মাম্মা? এই যে মাম্মা। আমরা লাঞ্চ করব, দুপুর 1টার সময় প্রসাদ গ্রহণ করব, তো তার জন্য আমরা ওয়েট করছি। এখন কটা বাজে? 12:30 বাজে এখন, আর 1টার থেকে প্রসাদ। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা এখানে একটা ভুল করেছি যেটা তোমরা একদমই করো না। আমরা কিন্তু ঘড়িতে যখন কাটায় কাটায় প্রায় 1টা বাজতে চললো, তখনই অনেকটা টাইম ওয়েস্ট করে পার্কিংয়ে আমরা খাওয়ার ওখানে এসেছিলাম প্রসাদ নিতে, কিন্তু এসে যা দেখলাম পুরো ভিড়, মানে একটাও আর বসার জায়গা ছিল না আমরা যখন এসে পৌঁছালাম ফাইনালি। তো আমরা আর তখন কি করব, নেক্সট ব্যাচের জন্য ওয়েট করা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশনস কিন্তু ছিল না। তাই তোমরা যখন আসবে তোমরা কিন্তু 1টা বাজার বেশ অনেকক্ষণ আগেই মন্দিরের যে খাওয়ারের যে জায়গা সেখানে এসে উপস্থিত হবে, না হলে কিন্তু তোমরাও আমাদের মতো আর বসার সিট পাবে না। আজ আমরা এসেছি এক বিশেষ দিনে, এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। এখানে শুধু দেবী পূজিতই হন না, ভালোবাসাও কিন্তু পবিত্র হয়ে ওঠে। বহু যুগের ইতিহাস, ভক্তি আর আশীর্বাদে ভরা এই মন্দিরে আজ একজন নবদম্পতির বিবাহ অনুষ্ঠিত হচ্ছে, মায়ের আশ্রয়ে এবং মায়ের সামনে। মন্দিরে বিয়ে দেখার সৌভাগ্য এই প্রথম হলো আমার জীবনে। সত্যি এই অনুভূতিটাই কিন্তু একদমই আলাদা, যেখানে আড়ম্বর সাজ এত কিছুর বালা নেই, শুধুমাত্র আছে নিকটাত্মীয়দের অফুরন্ত ভালোবাসা আর ভীষণই আন্তরিকভাবে এই পুরো বিয়েটাকে সম্পন্ন করাই কিন্তু এখানকার মূল উদ্দেশ্য। শহরের কোলাহল থেকে দূরে এই মন্দিরের নিস্তব্ধতার মধ্যে জীবন যেন এক নতুন অর্থ খুঁজে পায়। মায়ের সামনে হওয়া এই মিলন সত্যিই যেন দেবদত্ত।
সব থেকে যেটা আমার মন ছুঁয়ে গেল সেটা হচ্ছে যে যিনি দান করছেন তিনি একজন মহিলা, হয়তোবা তিনি মেয়ের মা, কিন্তু সচরাচর এই চিত্র কিন্তু আমরা আমাদের শহুরে বিয়েতে দেখতে পাই না। আজকের এই দিনটা শুধু নবদম্পতির জন্য নয়, আমাদের সবার জন্যই স্মরণীয়। মা বর্গভীমার এই পবিত্র মন্দিরে ভালোবাসার এমন সুন্দর রূপ দেখা সত্যিই এক আশীর্বাদ। যেখানে বিয়ে হচ্ছিল তার পাশেই দেখো ওনারা একটা ছোট্ট খাওয়ার অ্যারেঞ্জমেন্টও কিন্তু করেছিল। আর মন্দির যেহেতু আমিষ বলতে এখানে শুধু মাছই দেওয়া হয়। তারপর আমরা আমাদের যেখানে খাওয়ার কথা ছিল সেখানে সেকেন্ড ব্যাচে বসার চান্স পেয়ে গেছিলাম ফাইনালি। তো এখানে দেখো সবার প্রথমে গরম গরম ভাত দিয়ে দিচ্ছিল, তার আগে আলু ভাজাও ছিল যেটা কিন্তু ভাতের নিচে চাপা পড়ে গেছে। আর এখানে একটা সবজি চলে এসেছিল যেটা তোমার মাছের মাথা দেওয়া একটা সবজি ছিল আলু দিয়ে, আর একটা ছিল লাবড়া টাইপের একটা পাঁচমিশালি সবজি। ডাল তো ছিলই, আর এখানে দেখো মাছও কিন্তু চলে এসেছে। তোমাদেরকে যেরকম আগেই বলা হলো, তোমরা শুনলেই যে মায়ের ভোগে কিন্তু এখানে প্রত্যেকদিন শোল মাছ দেওয়া হয়, এটা কিন্তু এখানকার ঐতিহ্য। তুমি চাইলে এখানে মাছ দানও করতে পারো, নিয়মাবলী লেখা আছে মন্দিরেই। প্রসাদ পাওয়ার পরেই আমরা সোজা চলে গিয়েছিলাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে, যেটা কিন্তু মা বর্গভীমা মন্দিরের থেকে বেশ মোটামুটি কাছাকাছি অবস্থিত। তোমরা যদি কলকাতা থেকে একদিনের ট্রিপে আসো বর্গভীমা মন্দিরে, তাহলে কিন্তু কাছাকাছি এই অপশনটাও কিন্তু একটা ভালো অপশন, যেটা তোমরা ইটিনারিতে কিন্তু একদমই রেখে দিও। চলো এবার ভিতরে ঢুকে দেখা যাক। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তমলুকের কাছে মহিষাদল শহর। মহিষাদল রাজবাড়ি দূর থেকেই নজর কাড়ে তার দৃষ্টিনন্দন স্থাপত্যে। উঁচু খিলান, দীর্ঘ করিডোর আর শ্বেত পাথরের দেওয়ালে সূক্ষ্ম কারুকাজ, প্রতিটা ইটে লুকিয়ে আছে রাজকীয় গল্প। রাজবাড়ির আশেপাশের সবুজ গাছপালা, পুকুর আর শান্ত পরিবেশ মনটাকে একদম স্থির করে দেয়। রাজবাড়ির মূল ভবনটি নিও ক্লাসিক্যাল আর ইউরোপীয় স্টাইলের মিশ্রণে গড়া, যা একসময় বাংলার অন্যতম সৌন্দর্যময় রাজবাড়ি ছিল। সব মিলিয়ে একদম পারফেক্ট হেরিটেজ ড্রাইভ। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে বেরিয়ে ইতিহাসের কোনো কোণে চলে যাচ্ছি। রাজবাড়ির ভিতরে এখনো দেখা যায় বিশাল ড্রয়িং রুম, রঙিন কাচের জানলা, রাজসিংহাসন আর পুরনো দিনের সব রাজপরিবারের ছবি। প্রতিটি ঘর যেন এক একটা ফ্রেম, যেখানে রাজাদের জীবনযাত্রা, তাদের ঐশ্বর্য আর বাংলার গৌরব লুকিয়ে আছে। এখানকার মন্দির, বিশেষ করে রাজপরিবারের রানীচক মন্দির এবং গোপালজিউ মন্দির দর্শনীয়।
তোমরা চাইলে এই মহিষাদল রাজবাড়িতেও কিন্তু ইটাচুনা রাজবাড়ির মতো বুকিং করে থাকতেই পারো। সেটাও কিন্তু একটা সম্পূর্ণ অন্য রকমের এক্সপিরিয়েন্স, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য ছিল মা বর্গভীমার দর্শন, সেহেতু আমরা এখানে সেরকম একটা সময় দিতে পারিনি। আর এই পালকিটা দেখো, একদম মানে সেই রাজাদের আগেকার দিনের যে পালকি, এগুলোই কিন্তু ওনারা ইউজ করতো। কিন্তু এখানে প্রচুর রকমের ফটো আর ভিডিও তোলায় রেস্ট্রিকশন থাকায় আনফরচুনেটলি খুব ডিটেলসে আমি এখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি। হয়তোবা তোমরা যদি এখানে স্টে করো, তোমাদের জন্য এই সুযোগটা হয়ে যাবে। এটা ওদের লাইব্রেরি। দেখো এখানেও কিন্তু অনেক রকম রেস্ট্রিকশনস, যেরকম দেখো এটা পুরো কিন্তু ব্যারিকেড করা, আটকানো, তোমরা কিন্তু এর উপরে উঠতে পারবে না। অ্যান্ড আগেইন তোমরা যদি এখানে স্টে করো আলাদা করে বুকিং করে, তাহলে হয়তো এই সমস্ত জিনিসই তোমরা খুব ভালো মতো এক্সপ্লোর করতে পারবে। আর ফটো আর ভিডিওগ্রাফিতেও কোনো রেস্ট্রিকশনস আশা করি থাকবে না। দেখো তোমাদের আমি এখানে পুরো অনেস্ট রিভিউ দিচ্ছি। যদি তোমরা কিছুক্ষণের জন্য মহিষাদল রাজবাড়িতে ঘুরতে আসো, তাহলে কিন্তু ভেতরেটা যেরকম তোমরা দেখার দেখবে, কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে না। তারপরে তোমরা বাইরেটাতে খুব ভালো মতো সময় কাটাতে পারবে। সামনেই একটা ক্যাফে রয়েছে যেখানে তোমরা স্ন্যাক্সও খেতে পারবে। তো সব মিলিয়ে ছোটখাটো ট্রিপের মধ্যে একটা এক্সট্রা সংযোজন এই মহিষাদল রাজবাড়ি হতেই পারে। যদি তুমিও ইতিহাস প্রেমী হও বা পুরনো দিনের গন্ধ খুঁজে পেতে ভালোবাসো, তাহলে একদিন ঘুরে আসতেই পারো মহিষাদল রাজবাড়িতে, যেখানে প্রতিটি দেয়ালে বলে যায় রাজত্ব শেষ হলেও ঐতিহ্য কিন্তু এখনো বেঁচে আছে। ব্যাস, তারপর যখন আবার ধীরে ধীরে সূর্য ডোবার পালা এগিয়ে আসতে লাগলো, আমরাও তখন উঠে পড়লাম গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে আবারও আরেকটা খুব এক্সাইটিং নিউ ব্লগ নিয়ে। টিল দেন স্টে টিউনড, বাই।